তো গুড মর্নিং ছাত্র সমাজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেলে। তো আমরা আজকে বাংলা গ্রামার শিখব। তো আমরা এর আগে সমাসের একটা প্রথম লেকচার দিয়েছিলাম, সেখানে আমরা সমাস শুরু করেছিলাম, সমাস কি সেটা জেনেছিলাম, এবং যে দ্বন্দ্ব সমাস, সেই দ্বন্দ্ব সমাসটা কিন্তু আমরা করেছিলাম। আজকে আমরা শুরু করব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। তোমাদের আমি একটা ট্রিক বলেছিলাম, ট্রিকটা হলো যে আব দো দিক্কত। ওই আব দো দিক্কতের শেষে কিন্তু খণ্ডিত্ব আছে। মানে কি? তৎপুরুষ সমাসে পরপদে অর্থ প্রাধান্য পাবে। তো সংজ্ঞাটা এরকম হবে, যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায়। কি বললাম? যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায়। লোপ পায় মানে কি? কমে যাবে, হারিয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, উঠে যাবে, লোপ পায়, এবং পরপদে অর্থ প্রাধান্য পায়। পরপদে অর্থ প্রাধান্য পায়, তাকে তৎপুরুষ সমাস বলে। কি বললাম? যে সমাসে পূর্বপদের যে বিভক্তি থাকবে বা অনুসর্গ থাকবে। আমরা যে পড়েছি কারক, তো কারক কিন্তু 6টা আছে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। তো এখানে কিন্তু কর্তৃকারক বাদ দিয়ে বাকি যে 5টা কারক আছে এবং যে অকারক রয়েছে সম্বন্ধ পদ, এই 6-এর কিন্তু পদের কিন্তু এখানে আমরা মানে পরিচয় পাবো, মানে তাদের কিন্তু সমাস রয়েছে। তো তৎপুরুষ সমাস কি বলছে? যেখানে পূর্বপদে বিভক্তি, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যা আমি যে বলি যে কলাকে বেচা, কি বললাম? কলাকে বেচা সমান কি হবে? কলা বেচা। তো কি হলো? পূর্বপদে কে বিভক্তি ছিল সেটা কিন্তু লোপ পেয়ে গেল। কি হয়ে গেল? কলা বেচা। আমি বলি যে বউকে দেখা, বউ দেখা, কে ছিল? তাহলে এটা কিভাবে যাবে? তৎপুরুষ সমাস। মানে যে পূর্বপদে যে বিভক্তি থাকবে, সেই বিভক্তিটা কিন্তু বিভক্তি থাকতে পারে বা অনুসর্গ থাকতে পারে, সেটা লোপ পেয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, মানে উঠে যাবে, সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। এবং এখানে পরপদে অর্থ কিন্তু প্রাধান্য পাবে। কোনো সমস্যা? এবার আমরা এক একটা করে ভাগ সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আমাদের কর্ম তৎপুরুষ সমাস। কথার মধ্যে স্যার কর্ম আসছে, মানে এখানে কিন্তু কর্মকারকের মানে একটা কথা আসবে। কর্ম তৎপুরুষ সমাস। আমরা কর্ম মানে কি বুঝি? কাজ। কিরকম কাজ? আমি বলছি আমি ভাত খাই, তো ভাতটা কিন্তু আমার কর্ম, আর খাওয়াটা কিন্তু আমার ক্রিয়া, কাজ। তাহলে কর্ম, তো যে সমাসে কর্মকারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পায়, তা কী হবে? এবং পরপদে অর্থ প্রাধান্য পায়।
একটু আগে বললাম কলাকে বেচা, কি বললাম, কলা বেচা। রথকে দেখা, রথ দেখা। এখানে সাধারণত কিন্তু তোমরা কে বিভক্তি দেখতে পাবে। কর্মকারকে সাধারণত কে বিভক্তি দেখতে হবে। তো যেখানে কিন্তু কর্মকারকের যে বিভক্তি বা অনুসর্গ সেটা লোপ পেয়ে যাবে, সেটা হয়ে যাবে কর্ম তৎপুরুষ সমাস। একই রকমভাবে করণ তৎপুরুষ সমাস। আমি ভাই ডিটেলসে কিন্তু আর লিখবো না, শুধু মুখে বলে দেবো, কারণ টাইম বেশি লেগে যাবে। করণ তৎপুরুষ মানে কি, এখানে করণ কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে। যেমন লাঠির দ্বারা পেটা, কি বললাম, লাঠির দ্বারা পেটা। তোমরা জীবনে কোনো দিন না কোনো দিন এটা অনুভব করেছো, লাঠি পেটা, তাই তো। তো কি বলছে, লাঠির দ্বারা পেটা মানে লাঠি পেটা। তো এখানে দ্বারা যে একটা অনুসর্গ ছিল ছিল সে অনুসর্গটা কি হয়েছে, লোপ পেয়ে গেছে। সে দ্বারা অনুসর্গটা লোপ পেয়ে গেছে। এবং এখানে যে পরপদ পেটা, এখানে কিন্তু পেটানো যে কাজটা সেটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। লাঠি এখানে ইম্পর্টেন্ট নয়, সে যে মার খেয়েছে, পিটেছে, সেখানে পেটাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে তাই বলছে যে সমাসে করণ কারকের যে বিভক্তি অনুসর্গ লোপ পাবে এবং পরপদে অর্থ প্রাধান্য পাবে, সেটা হয়ে যাবে করণ তৎপুরুষ সমাস। করণ হয়ে গেল, এবার হবে নিমিত্ত তৎপুরুষ। একরকমভাবে নিমিত্ত কারকের বিভক্তি অনুসর্গ লোপ পাবে। নিমিত্ত কারকের কি হবে, বিভক্তি অনুসর্গ লোপ পাবে। যেমন দেশের জন্য প্রেম, কি বললাম, দেশের জন্য প্রেম, দেশ প্রেম। দেশের জন্য প্রেম, দেশ প্রেম, এই যে জন্য যে অনুসর্গ রয়েছে, সেই জন্য অনুসর্গটা কি হচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে পরপরটা কি আছে, প্রেম, আর প্রথম পদটা বা পুরো পদটা কি আছে, দেশ। তো আসলে এখানে দেশটা ইম্পর্টেন্ট নয়, এখানে প্রেমটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে তাই বলছে যেখানে পরপদে অর্থটা কিন্তু বেশি প্রাধান্য পাবে। একরকমভাবে নিমিত্ত পরে আমাদের কি হবে, অপাদান। অপাদান তৎপুরুষ হ্যাঁ, এটা সবাই করেছো, কেউ না কেউ জীবনে একবার করেছে, বিশেষ করে ছেলেরা। স্কুল থেকে পালানো, স্কুল থেকে পালানো সমান স্কুল পালানো। এখানে থেকে যে অনুসর্গ ছিল, সে অনুসর্গটা কি হয়েছে, লোপ পেয়ে গেছে, উঠে গেছে। তার পরিবর্তে কি এসছে, মানে কিছু না, মানে স্কুল পালানো, মানে মাঝখানে যে অনুসর্গটা সেটা কিন্তু লোপ পেয়ে গেছে। তো অপাদান তৎপুরুষ কাকে বলে, যে তৎপুরুষ সমাসে অপাদান কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পায়। আসলে এখানে অনুসর্গ হবে। তো যে তৎপুরুষ সমাসে অপাদান কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে সেটা হচ্ছে অপাদান তৎপুরুষ সমাস। এখানে যে পালানো কথাটা আছে, পরপরটা কি আছে, পালানো,
আসলে এখানে পালানোর যে একটা গুরুত্ব আছে, স্কুলটা গুরুত্বপূর্ণ নয়, এখানে পালানো কথাটা কিন্তু গুরুত্ব আছে। তাহলে এখানে পরপদে অর্থটা প্রাধান্য পাবে। অবদানের পরে কি হবে? অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাস আমি বলি বনে ভোজন। এখন বছরের শেষ দিক, এখন পিকনিক নিয়ে সবাই মেতে থাকে, তো ওটাকে বনভোজন বলে, আমরা বাংলাতে বলি বনভোজন। তো বনে ভোজন সমান বনভোজন। এখানে এ বিভক্তি আছে, সে এ বিভক্তিটা কি হয়েছে? লোপ পেয়ে গেছে। তো বলতে হবে যে তৎপুরুষ সমাসে অধিকরণ কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে, সেটা হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ সমাস। বোঝা গেছে? তবে সম্বন্ধ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ কিরকম? ছাত্র সমাজ, ছাত্রের সমাজ, ছাত্র সমাজ। আসলে এই সম্বন্ধ তৎপুরুষ সমাজটা কিন্তু একটা মালিকানা বোঝাবে, একটা অধিকার বোঝাবে। সমাজটা কার? ছাত্রদের। তাহলে যে এখানে এর বিভক্তি আছে, এখানে সাধারণত র বা এর বিভক্তি থাকবে। সম্বন্ধ তৎপুরুষে কি হবে? র বা এর বিভক্তি থাকবে। তো বলছে যে তৎপুরুষ সমাসে সম্বন্ধ কারকের বা সম্বন্ধ পদের বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে। এখানে আসলে অনুসর্গ থাকে না, বিভক্তি থাকে। বিভক্তি লোপ পাবে, সেটা হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এর একটু অন্যরকম উদাহরণ হচ্ছে পথের রাজা। অনেক হবে পথ রাজা, না, রাজপথ হবে। এটা একটু উল্টো। আমি বলি দলের প্রতি বা দলের নেতা, কি হবে? দল নেতা। এখানে কি হলো? যে এর বিভক্তি ছিল, সে এর বিভক্তিটা কি হলো? লোপ পেয়ে গেল। তাহলে যে সমাসে সম্বন্ধ পদের বিভক্তিগুলো কি হবে? লোপ পেয়ে যাবে, সেটা হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। কোনো সমস্যা? ওই না তৎপুরুষ, তো পূর্বপদে একটা না বাচক একটা কথা থাকবে। পূর্বপদে কি থাকবে? একটা না বাচক একটা অব্যয় থাকবে। যেমন নয়, আর কি থাকতে পারে? এরকম থাকে। নয় সাধারণত নয় থাকে। নয় মানে কি? না, নো, মানে যদি বলি নো। তো পূর্বপদটা কি হবে? একটা না বাচক অব্যয় থাকবে। আর পরপরটা কি? বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে। তো এই যে পূর্বপদটা থাকবে নয়, সে নয়টা কিন্তু পরপদের যে বিশেষণ আছে তার একটা অবস্থা বোঝাবে। মানে একটা অবস্থা মানে কি? যেমন এরকম বলি যে নয় সুখ, অসুখ। কি বললাম?
নয় সুখ অসুখ, এই যে নয় এটা কিন্তু একটা নাবাচক অব্যয়। নাবাচক অব্যয়টা হচ্ছে পূর্বপদ, আর পরপদটা কি? এটা সুখটা কি? একটা বিশেষণ, একটা গুণ, একটা আমাদের কোয়ালিটি, গুণ। তো সুখটা একটা অবস্থা বোঝাচ্ছে যে সুখটা কিন্তু নেই, তাহলে অসুখ। তাহলে এই যে নয় যে প্রথমে কি বলে অব্যয়টা থাকছে নাবাচক, সেটা কিন্তু এটা একটা অবস্থা বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে না তৎপুরুষ। যেমন যদি বলি অনাহার, নয় আহার। আহার মানে কি? খাবার। খাবার নেই মানে কি? অনাহার, না খেয়ে আছে। আর কি হতে পারে? নয় মঙ্গল, কি হবে? অমঙ্গল। এরকম নয় থাকবে প্রথমে, নাবাচক অব্যয় থাকবে, পরপরটা একটা বিশেষ্য হতে পারে বা বিশেষণ হতে পারে। এগুলো আহার, সুখ, মঙ্গল, এগুলো কিন্তু একটা বিশেষণ। এই বিশেষণ একটা অবস্থা বোঝাচ্ছে যে এখানে সুখ নেই, এখানে আহার নেই, এখানে মঙ্গল নেই। এটা হচ্ছে না তৎপুরুষ সমাস। এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসটা কিরকম? তোমরা প্রত্যয় পড়েছো? প্রত্যয় জিনিসটা যেমন খা যোগ আ, খাওয়া, এটা আটা কিন্তু একটা প্রত্যয়। যেমন প্রত্যয় জিনিসটা একই রকম, যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে সেটাকে বাক্যে ব্যবহার একটা উপযোগী করে, সেটাকে প্রত্যয় বলে। প্রত্যয়টা একরকম বিভক্তির মতোই। তো যদি প্রত্যয়টা কোনো ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় সেটা বলা হয় ধাতু, এবং সেই পদটাকে বলা হয় কৃদন্ত পদ। তোমাদের কৃদন্ত পদের সঙ্গে যেটা সমাস হবে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন মধু পান করে যে, কি হবে? মধুপ। গ্রামে বাস করে যে, এটা কিন্তু এগুলো যে করে, এগুলো কিন্তু একটা কৃদন্ত পদ। তো বলছে কৃদন্ত পদের সঙ্গে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন হতে পারে পকেট মার, পকেট মারে যে, পকেট মার। এই যে মারে, এটা কিন্তু একটা কৃদন্ত পদ। মারটা হচ্ছে একটা কি বলবো এটাকে, একটা ধাতু।
সে ধাতুর সঙ্গে কি হয়েছে, এটা একটা প্রত্যয় যুক্ত হয়েছে, তো কি হয়েছে, একটা পদ, এটা কৃদন্ত পদ তৈরি হয়েছে, মানে এটা একটা বাক্য ব্যবহারের উপযোগী হয়েছে। আমি যদি পকেট মারজে, জিনিসটাকে মানাচ্ছে পকেট মারজে, এটা যুক্ত হয়েছে, তো এটা কি বাক্যে ব্যবহারে একটা উপযোগী হয়েছে, এটা হয়ে গেল একটা প্রত্যয়। এটা পদটাকে বলা হয় কৃদন্ত পদ। তো কৃদন্ত পদের সঙ্গে আমাদের যে সমাস হবে সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাস। মধুপান করে যে মধু, গ্রামে বাস করে যে গ্রামবাসী, পকেট মারে যে পকেট মার, ওই যে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। ব্যাপ্তি মানে কি স্যার, প্রসার। প্রসার মানে কি স্যার, একটা জায়গা বুঝাবে, ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি জিনিসটা কিরকম স্যার, একটা প্রসার বুঝাবে। যেমন বলি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা হয়ে যাবে আমরণ। মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, এটা কি হয়ে যাবে আপাদ মস্তক। সরি, এটা হয়তো উদাহরণটা ভুল বলা হয়ে গেল। ব্যাপ্তি মানে এরকম হবে, চিরকাল ব্যাপী সুখ, চিরসুখ। আমি বলি যে চিরকাল ব্যাপী শত্রু, চিরশত্রু। মাঝখানে যে ব্যাপী, এই যে ব্যাপী কথাটা থাকবে, মানে এখানে একটা ব্যাপ্তি প্রসার বুঝাচ্ছে। শত্রুটা কখন থেকে আছে, চিরকাল, মানে প্রথম থেকে একদম। সুখ, চিরকাল ব্যাপী সুখ, চিরসুখ। সুখী কখন থেকে আছে, প্রথম থেকে সে কিন্তু সুখী আছে। এরকম উদাহরণ কয়েকটা আর হবে, যেমন ক্ষণকাল ব্যাপী স্থায়ী, ক্ষণস্থায়ী। ক্ষণকাল মানে খুব কম সময়, ক্ষণকাল ব্যাপী স্থায়ী সমান হবে ক্ষণস্থায়ী। এই ছিল তোমাদের ব্যাপ্তি তৎপুরুষ সমাস। দুটো সমাস আর আছে, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ক্রিয়া বিশেষণ জিনিসটা কেমন, পুরো পদটা হবে ক্রিয়াপদ, এটা বিশেষণ বুঝাবে, যেটা বলে অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ মানে কি, অ্যাডভার্ব। আর পরপরটা হবে কৃদন্ত পদ, মানে যেখানে ধাতুর সঙ্গে কিন্তু প্রত্যয়যুক্ত হবে, সেটা কৃদন্ত পদ।
যেমন বলি যে অর্ধভাবে মৃত, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। যে অর্ধভাবে বলছে হাফলি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? ক্রিয়া বিশেষণ, মানে যেখানে একটা ক্রিয়ার একটা গুণ বোঝাবে। ক্রিয়া, কাজটা ধীরে হচ্ছে না জোরে হচ্ছে, না থেমে থেমে হচ্ছে, না খুব তাড়াতাড়ি হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ক্রিয়া বিশেষণ। আর মৃত এটা কি? একটা কৃদন্ত পদ, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব। আর হচ্ছে কৃদন্ত পদ। তাহলে বলছে কি প্রথম পদটা ক্রিয়া বিশেষণ হবে, আর পরের পদটা হচ্ছে কৃদন্ত পদ, এটা হচ্ছে অর্ধমৃত। আর কি হতে পারে? অর্ধস্ফুট, অর্ধভাবে স্ফুট। স্ফুট মানে কি? ফোটা, মানে ফুল ফুটতে দেখেছো? ফুল ফুটতে না দেখো, ফুল তো দেখেছো, তো ফুল কীভাবে ফোটে? তাহলে অর্ধভাবে স্ফুট, এটা হবে অর্ধস্ফুট। তো এখানে যে অর্ধভাবে, এটা কিন্তু একটা ক্রিয়া বিশেষণ, আর স্ফুটের হচ্ছে একটা কৃদন্ত পদ। তাহলে ক্রিয়া বিশেষণ হবে প্রথম পদটা, আর পরের পদটা হবে কৃদন্ত পদ। এখানে কিন্তু পরপদে অর্থটা কিন্তু প্রাধান্য পাবে। তো এখানে মৃত যে পরপদটা রয়েছে, সে মৃত কিন্তু অর্থটা প্রাধান্য পাবে। আর পরে যেখানে স্ফুট রয়েছে, সেই স্ফুট অর্থ কিন্তু প্রাধান্য পাবে। লাস্ট হচ্ছে উপসর্গ তৎপুরুষ সমাস। উপসর্গ মানে কি স্যার? প্রিপোজিশন। প্রিপোজিশন তোমাদের হয়নি, হবে। তো প্রিপোজিশনটাকে বাংলাতে আমরা বলি উপসর্গ। আমি যে বলি যে খুশি, তার আগে ওয়া লাগিয়ে দিলাম, ওয়া খুশি, এটা কিন্তু হয়ে গেল ওয়াটা উপসর্গ। সেরকমই কিছু উপসর্গ তৎপুরুষ সমাস রয়েছে, যেমন অনুতাপ সমান অনুতাপ। প্রতিপক্ষ সমান প্রতিপক্ষ। মানে কি? যে প্রতি, অনু, এগুলো কিন্তু এক একটা উপসর্গ, সরি হ্যাঁ উপসর্গ। উপ মানে কি? আগে যুক্ত হবে। তো যেগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো একটা শব্দের আগে যদি যুক্ত হয়, সেটা হয়ে যাবে উপসর্গ। এখানে কিন্তু সেরকম বিশেষ জিনিসটা নেই। বিশেষ মানে কি? যে কোনো মাঝখানে পদ থাকবে সেটা লোপ পাবে, এরকম কিন্তু কিছু নেই। মানে একই সঙ্গে যুক্ত হয়ে গেল। অনুতাপ সমান অনুতাপ, প্রতিপক্ষ। মানে মনে হচ্ছে যে 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 ব্যাস বাক্য রয়েছে এবং যে সমাসবদ্ধ পদ রয়েছে দেখতে কিন্তু একই রকম লাগছে, তাই তো? এটা কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, এটা কিন্তু জোর লাগিয়ে রয়েছে। তো এই ছিল আমাদের তৎপুরুষ সমাসের আলোচনা। তো আজকের মতো এটুকুই। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।